ভাই যারা এখানে এসে উপস্থিত হয়েছে, নিশ্চিতভাবে আপনারা আমাদের পার্টির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ একজন কর্মী। বিভিন্ন স্তরে কেন উপস্থিত হয়েছেন আপনারা? যে আমরা লোকসভা নির্বাচন হতে চলেছে সারা দেশে, নোটিফিকেশন হয়েছে, নমিনেশনের দিন আসবে, নমিনেশন করব। 7টা ফেজে সারা দেশে ইলেকশন হচ্ছে। আমরাও আমাদের এই জয়নগর থেকে, এই জয়নগরের মার্কশিট, চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরার জন্য ভোট দিয়ে যাকে পাঠাবো, তার প্রতিনিধি হয়ে বুথে বুথে গিয়ে, মানুষের কাছে গিয়ে তার বার্তা তথা আইএসএফ এর বার্তা পৌঁছে দেবো, সেই জন্য উপস্থিত হয়েছেন তো ভাই? তো আপনারা কি রিপোর্টার নাকি এক একজন যারা এখানে ক্যামেরা বার করেছেন? আপনারা যদি রিপোর্টারের কাজ করতে চান, বাসের তাহলে এটা যেটা আছে আপনাদের ওই পেছন অব্দি দিয়ে দিচ্ছি, রিপোর্টারের কাজ আপনারা করবেন। যারা ভিডিও করছেন, যারা পার্টির কর্মী আছে, তারা ভিডিও বন্ধ করুন। কি বলছি আগে শুনুন। আপনার মনোযোগটা, আপনি যদি ভিডিও করেন তাহলে ভিডিওর দিকে থাকবেন, আমাদের বক্তব্যের দিকে থাকবে ভাই। কোন দিকে থাকবে? নিশ্চিতভাবে যখন ভিডিও করবেন আপনার মনোযোগটা ভিডিওর দিকে থাকবে। ভাই শুনতে পেলেন না কি বলা হচ্ছে? পাশের যারা আছে মোবাইল গুলো বন্ধ করে দেন আর নারের মধ্যে ঢুকে আসুন যারা ভিডিও করতে চাইছেন। আপনারা পাশের গুলোকে একটু লক্ষ্য রাখবেন। আপনাদের পাশের গুলো যেগুলো এগুলো ছাপলামো যদি কেউ করে সেগুলো লক্ষ্য রাখবেন, কারণ এসেছেন যে কাজটা সেটা সম্পূর্ণ করতে হবে। তো সেটা এখান থেকে যে বার্তাটা নিতে এসেছেন সেটা তো নিতে হবে। আজকে আপনারা এসেছেন কর্মী সম্মেলনে, বিভিন্ন স্তরের নেতারা এসেছেন। হ্যাঁ, আপনারা বিভিন্ন স্তরের নেতারা এসেছেন। আপনাদের মাধ্যমে আমরা আপনাদের এলাকাটাকে দেখি। কেউ অঞ্চল নেতৃত্ব এসেছেন, কারা ব্লক নেতৃত্ব এসেছেন, কোন জেলা নেতৃত্বরা এসেছেন। আইএসএফ রাজ্য কমিটি আপনাদের মাধ্যমে, আপনাদের চোখে ওই অঞ্চলে, ওই ব্লকে, ওই জেলায় কি হচ্ছে সেটা টোটালটা মূল্যায়ন করে। সুতরাং আপনাদেরকে কতটা দায়িত্বশীল হয়ে উঠতে হবে, কতটা দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে আপনারা একটু বুঝুন। আপনারা যদি কোনো জায়গায় আমাদেরকে সবুজ দেখান, আমরা রাজ্য কমিটি সেটাই সবুজ দেখবো। কোন জায়গায় যদি আপনাকে লাল দেখান, আমরা রাজ্য কমিটিটাকে লালই দেখবো। কোন জায়গায় যদি কালো দেখান, আমরা কালোই দেখবো, কারণ আমাদের চোখ হচ্ছে আপনারা। তা আপনাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে, কারণ যে লড়াই আমরা লড়তে চলেছি এই ছোটখাটো লড়াই নয়। শুনতে ভালো লাগছে জেল খাটবো, জরিমানা দেবো, কিন্তু এই লড়াই বাঁচা মরণের লড়াই। এ লড়াই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এ লড়াই পুঁজিবাদীদের সাথে শ্রমিক শ্রেণীর লড়াই। এ লড়াই এই গোসাবায়, এই বাসন্তী, এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক নামক শোষক যন্ত্রের লড়াই। কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই? এই গোসাবা, সুন্দরবন, প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে, নোনা পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে, বা আপনার মিষ্টি পানিতে, যেখানে মাছ চাষ হয়, মিষ্টি পানির মাছ চাষ হয়, সেখানে ঢুকে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে রিলিফ ফান্ডটা আসছে, যে তহবিলটা আসছে, ক্ষতিপূরণটা আসছে, আমরা সাধারণ মানুষ পাচ্ছি না, নেতারা লুটে নিচ্ছে। আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি? আমাদের দাবি আপনারা গ্রামে গ্রামে, বুথে বুথে গিয়ে আওয়াজটা তুলে দেবেন, এই আওয়াজটা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক, পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য, বাসন্তীবাসীর জন্য, গোসাবারবাসীর জন্য, এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে। ওই দাবিটা আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। লড়াই ওখানে আমাদের কোথায় লড়াইটা?
মন্ত্রী হতে হবে, এমপি এমএলএ হতে হবে, এটা লড়াই নয়। লড়াইটা হচ্ছে সাধারণ মানুষকে বাঁচাতে হবে, লড়াইটা হচ্ছে কৃষকদেরকে বাঁচাতে হবে, লড়াইটা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে, দিন আনে দিন খায়, তার মিনিমাম ওয়েজেসটুকু সে পাচ্ছে না, সেটাকে করতে হবে এই লড়াই। এই লড়াইটা আমাদের জন্য কিন্তু ছোটখাটো বিষয় নয়। কারণ দেখতে পাচ্ছেন সন্দেশকালীন মা বোন বাপ ভাইরা লড়াই দিয়েছিল বলে ওদের সাথে যে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তারা জেলের ভাত খাচ্ছে, এখন যে জমি লুট হয়েছিল জমি ফেরত পাচ্ছে। তো আমরাও যদি সঠিকভাবে লড়াইটা দিতে পারি, বিগত দিনে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যেমন জেলের ভাত খাওয়াবো, আগামী দিনে আমাদের সাথে অন্যায় করার তাও সাহস পাবে না। লড়াইটা কাদের মাধ্যমে হবে? লড়াইটা কি আমি একা দিতে পারবো? মেঘনাথ বাবু একা দিতে পারবেন? সম্ভব নয়। উদাহরণের জন্য বোঝাই, এই আজকে কর্মী সম্মেলন, যদি আমি চাই একা আমি কর্মী সম্মেলন সবটাই সামনে নিতে পারবো? সম্ভব? এই স্টেজ, ব্যানার, এই দর্শকদের বসার জন্য, আমাদের কর্মীদের বসার জন্য মাথায় শেড, যতটুকু পেরেছি লাইট ফ্যানের ব্যবস্থা হয়েছে, এটা কি আমি যদি একা চাইতাম পারতাম? আমরা অর্গানাইজ ওয়েতে আছি বলে, আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরাই আমাদের কর্মী সম্মেলনটাকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। ঠিক একই ভাবে আগামী দিনে পার্লামেন্টের মধ্যে যদি আপনি কৃষক আপনার আওয়াজটা পৌঁছানো দরকার মনে করেন, আপনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন, আপনার মিনিমাম ওয়েজেসটা পাচ্ছে না, আপনার প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় আপনার বাড়ি ভাঙা পড়ে যাচ্ছে, আপনার এলাকায় নোনা জল চলে আসছে, বাঁধ ভেঙে যাচ্ছে, এই সমস্যার সুষ্ঠু সমাধান যদি পেতে চান, আগামী দিনে আমাদের খাম চিহ্নে ভোট দিতে লোককে বলুন। আপনি পাচ্ছেন মানে আপনি বুথের স্তরে চলে যান, মানুষকে বলুন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বোঝান। যদি আপনারা কংক্রিটের বাঁধের নির্মাণের কথা পার্লামেন্টে তুলতে চান, তাহলে মেঘনাথ বাবুকে আগামী যে ভোটের দিন আসছে সেখানে ভোট দিন খাম চিহ্ন। এটা আপনাদের দায়িত্ব নিতে হবে। এখানে অঞ্চল নেতৃত্বরা আছেন, আপনারা আজকের পরে পৌঁছে গিয়ে আপনাদের বুথের নেতৃত্বদেরকে নিয়ে বসুন, ভাগ করে দিন বা বুথের নেতৃত্বদেরকে। একটা বুথে কত, খুব বেশি হলে 200-250 কি 300 বাড়ি আছে, এর থেকে তো বেশি নেই মনে হয়। সেই 250-300 বাড়িতে বুথ কমিটিতে, আমাদের নির্বাচনী কমিটিতে 30 জন 35 জন করে আছে এক একটা বুথে আমাদের অ্যাক্টিভ কর্মী। ভাগ করে নিতে বলুন, কাউকে বলুন 10টা বাড়ির দায়িত্ব নেবে সে। আপনি নিজে বলবেন যে আমার অঞ্চলের তুমি 15টা বাড়ি নাও। আপনিও তো কোনো বুথ থেকে এসেছেন ভাই, যতই অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব যাই হোক না কেন, আপনি তো কোনো বুথের নেতা, বুথ থেকে উঠে এসেছেন। তো আপনি নিজে দায়িত্ব নিয়ে নেবেন যে আমি এই 20টা বাড়ির দায়িত্ব নিচ্ছি, ওদেরকে কনভিন্স করি ওর ভোটটা কিভাবে আইএসএফ এর খাম চিহ্নেতে দেওয়া যায়, তার দায়িত্ব আমি 20টা নিচ্ছি। তুমি 5টা নাও, তুমি 15টা নাও, তুমি 10টা নাও, এইরকম করে ভাগ করে দেবেন বুথ ভিত্তিক। মানে আমাদের এই যত বাড়ি আছে এই নির্বাচনী ক্ষেত্রে, আমাদের প্রার্থী মাস্টার মশাই মেঘনাথ সাহেব প্রাক্তন মাস্টার হাই স্কুলের যত বাড়ি, সব বাড়িতে পৌঁছাতে পারবে কি ভাই? সব বাড়িতে পৌঁছানো সম্ভব? বিধানসভাতেও সম্ভব নয়, শুধুমাত্র সম্ভব হতে পারে সমিতির বা পঞ্চায়েত নির্বাচনে। তাহলে ইনি পৌঁছাতে পারবেন না, কিন্তু ইনার ড্যামি বা ডেমো তো পৌঁছাতে পারবে ভাই। ড্যামি ক্যান্ডিডেট আপনারা হন, মেঘনাথ বাবুর প্রতিনিধি, আইএসএফ এর প্রতিনিধি, জয়নগর লোকসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে। এটা আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা কেন ভোট চাইছি মানুষের কাছে? আপনারা আজকে আসলেন, আমাদের বক্তার বক্তব্যগুলো শুনলেন, মজনু সাহেব বক্তব্য দিলেন। আমাদের দেশ এগিয়ে যেতে গেলে কি করতে হবে? মাথা পিছু বার্ষিক গড় আয় বাড়াতে হবে। আমাদের নয়, আমি যে রাজ্যে আমাদের ফিরে আসি, এখানে কৃষি প্রধান এলাকা, মানুষ মাছ চাষের সাথে যুক্ত থাকে। এদের কৃষকদের মাসিক গড় আয় কত? 7,000 টাকার নিচে। মাছ চাষিদের বেশি গড় আয় নয়। এইগুলোকে বাড়াতে গেলে এদের বিজ্ঞানসম্মত ভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে। এটা তো পশ্চিমবাংলার বিধানসভায় আপনাদের বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক তো বলছে। এই আওয়াজটা শুধুমাত্র পশ্চিমবাংলায় বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা। এই আওয়াজটা আমরা এখানে জয়নগর থেকে পার্লামেন্টে পৌঁছাতে চাইছি। পার্লামেন্টে কে বলবে? জনগণের জনপ্রতিনিধি বলবে। জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বলবে। না হলে যাদেরকে পাঠাচ্ছেন বিগত মনে 10 বছর পাঠিয়ে রেখেছেন তো ভোট দিয়ে, লাভটা কি হয়েছে?
একটা ভিডিও ক্লিপ ছাড়তে বলুন না, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগরবাসীর কথা ভেবে তাদের জন্য প্রতি বছরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধগুলো ধ্বংস হয়ে যায়, বালির বাঁধগুলো নষ্ট হয়ে যায়, তার পরিবর্তে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের কথা বলেছেন বা কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলেছেন, এই একটা ভিডিও দেখাতে পারবেন? আমার মনে হয় পারবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি এই জায়গাতে কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে চ্যালেঞ্জটা তুলে দিচ্ছি, আপনারা গিয়ে বুথে বুথে পৌঁছে যান, আপনারা বুথে বুথে গিয়ে মানুষকে বলুন, আপনারা দায়িত্ব তুলে নিন, যে কথা আমরা বলছি সেটাই যে আপনারা শুধু আপনাদের মুখ থেকে বলবেন। আমরা এখানে যে কথাগুলো বললাম, আজকে বলছি আমরা, সেটাই গিয়ে বলুন যে আমাদের বিদায়ী এমপি কে যে আমরা ভোট দিয়ে পাঠালাম, আমাদের লাভটা কি হয়েছে, আমাদের জন্য কথা কথা পার্লামেন্টের মধ্যে বলেছে, সেটা দেখাতে বলুন। তখন তো মানুষের মাথায় চোখ করে ঘুরে যাবে। আমি কৃষক, আমি শ্রমজীবী মানুষ, আমি মৎস্যজীবী, আমার ঝড়ে বাড়ি ভেঙে যাচ্ছে, সে আমার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম, সমাধান তো দূরের কথা, আমার ত্রাণের টাকা লুট হয়েছে, এটা নিয়ে কটা কথা বলেছে আমাদের বিদায়ী এমপি, এটাই বাড়ি বাড়ি গিয়ে কোশ্চেন করুন তো আপনারা। তারপরেই বলুন, যদি আমাদেরকে সুযোগ দেন, কারণ আমরা জোর করতে পারি না, সংবিধানের 341 নম্বর ধারাতে উল্লেখ আছে ভারতীয় নাগরিক হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাহলেই সে ভোটদানের স্বাধীনতা রাখে। আমরা তার ভোটদানের স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারি না। আমরা দেশের গণতন্ত্রকে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি, উপরন্তু যারা দেশের সংবিধান গণতন্ত্রকে মান্যতা না দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে থাকি। তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে, মানুষকে বলুন, তারা যদি আমাদেরকে ভোট দেয়, আমাদের পক্ষ থেকে পার্লামেন্টে যায়, জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো তুলে ধরবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো আমরা সকলেই দেখছি, কিন্তু সাথে সাথে এখানে যে বৃহত্তর অংশের মানুষ, শ্রমজীবী মানুষ, এখানে কাজ না পাওয়ার ফলে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে, আল্লাহ হয়ে ফিরে আসছে, বা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানকার মানুষজন যাতে এখানে কাজ করতে পারে এবং তার ন্যূনতম মজুরি যাতে ঠিকঠাক পেতে পারে, তারও দাবি পার্লামেন্টে আমাদের মেঘনাদ মাস্টার মশাই আপনাদের জন্য তুলবে, আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন। আপনাদের এই কথাগুলো মানুষকে বলতে হবে। এই শুনলেন ভাইজান, চলে গেল, এটা তো জনসভা নয় ভাই, সাধারণ মানুষকে তো বোঝানোর জায়গা নয়, এটা দায়িত্বশীলেরা এসেছেন, দায়িত্বশীলদেরকে বলছি চলে যাবেন, মানুষের পাশে দাঁড়াতে হবে, গিয়ে মানুষকে বলতে হবে, বারবার মানুষের পাশে যেতে হবে। আমরা এক প্রথমবারে যাবেন, আমাদের যে লিফলেট হচ্ছে আপনারা তাদের বাড়িতে গিয়ে দিন। আপনারা এখানে ভাববেন যে জয়নগরে কোথায় গোসাবা, কোথায় ক্যানিং পশ্চিম, কোথায় ইয়ে আছে, আমরা পৌঁছাবো কি করে? আরে ভাই, আপনাকে একা তো সব গোসাবাতেও যেতে বলা হচ্ছে না, মগরাহাটেও যেতে বলা হচ্ছে না, আপনি আপনার বুথেরটা, আপনার অঞ্চলটা দেখুন না। দায়িত্ব নিয়ে যদি যে যার বুথ, যে যার অঞ্চলকে দেখে, তাহলে সবটাই আমাদের কভার হয়ে গেল। কি ভাই, ভুল বলছি নাকি? তাহলে যে যার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো নাকি? না এখানে চলে যাচ্ছেন, ভাইজান বলছে চলে, শুনে গিয়ে চলে গেলাম, তাহলে নিটফল কিন্তু আমাদের কি হবে? এই এত মেহনত করা, এই এত গরমে, অনেকে রোজায় আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন, কিন্তু রৌদ্র তো সবাইকে লাগছে। যারা রোজায় আছে তাদের একটু বেশি লাগতে পারে, মানে তুলনামূলক হতে একটু বেশি কষ্ট হতে পারে, কিন্তু ভিন্ন ধর্মের মানুষজন তো আমরা এখানে আছি, সবার তো কষ্ট হচ্ছে, সবার তো ঘাম বার হচ্ছে। এই ঘামটাকে বার করে যে আমরা বার হচ্ছে সঠিক যদি জায়গায় না ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বৃথা। যে যত দূর থেকে এসেছেন, যত কাছ থেকে এসেছেন, তাহলে সবার আশাটা বৃথা হবে। তাহলে আমরা যদি সঠিক কাজে কখন লাগাতে পারবো? যখন আমরা কি করব, এই বার্তাটাকে আমরা ব্লকে গিয়ে, অঞ্চলে গিয়ে, বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আর আমার ভরসা, বিশ্বাস, সাধারণ মানুষ প্রস্তুত আছে, শুধু তার কাছে গিয়ে আপনারা একবার দাঁড়ান। তারা এতটুকু চাইছে যে আইএসএফ এর নেতৃত্বরা বুথ থেকে
শুরু করে জেলা পর্যন্ত আমাদের কাছে আসুক একবার, এটাই তাদের ডিমান্ড, অন্য কিছু নয়। 500,000 টাকার বিনিময়ে আমরা ভোট চাইতে পারবো না, অবৈধ লেনদেনের মাধ্যমে আমরা ভোট চাইতে পারবো না, হুমকি চুমকি দিয়ে, ভয় দেখিয়ে, মদের বোতল দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা ভোট করাতে পারবো না। আমাদের কর্মীরাও আপনারা জানেন, যারা এখানে এসেছি আমরা কর্মীবিন্দু গাঁটের টাকা দিয়ে এসেছি, এখানে কোনো টাকা দেওয়া হয়নি। তো ভোটটা পেতে গেলে আমাদের টাকা দিতে আমরা পারবো না, সেই অবস্থা আমাদের নাই, বা থাকলেও আমরা সে কাজ করতে পারি না। আমাদের কি করতে হবে? মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আমাদের হ্যান্ডবিল লিফলেট মানুষকে দেবেন, বাড়ি বাড়িতে গিয়ে পড়ুন আপনারা আমরা কি করতে চাইছি। আপনারা বলুন যে আমাদের ভাইজানদের স্বপ্ন কি, আমাদের মেঘনাথ বাবু কি চাইছেন। বা আমরা তো 17 বার, আপনারা জানিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন স্তরের কর্মীদেরকে, আমরা 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে এমপি কে পাঠিয়েছি ইতিপূর্বে। কতবার? 17 বার। কিন্তু দুঃখের বিষয় 17 বার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি। একটা রাজনৈতিক দলকে কিন্তু 17 বার আমরা চেক করিনি, বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা 17 বার চেক করে পাঠিয়েছি। দিনের শেষে কি দেখেছি? রাজনৈতিক দলগুলো লাভবান হয়েছে, যাদেরকে পাঠিয়েছি তাদের ক্রমশ চাকচিক্য হয়েছে। কিন্তু যারা 17 বার ভোট দিয়ে দেশের পার্লামেন্টে, দেশের আইনসভার মধ্যে যেখানে গিয়ে জয়নগরবাসীর অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা বলার দরকার, সেটা বলা দূরের কথা, যখন জয়নগরবাসীর বিপক্ষে বিল পাস হচ্ছে তথা জনগণের বিপক্ষে বিল পাস হচ্ছে, তাদেরকে এক প্রকার সাথ দিচ্ছে। তাহলে আমরা কি করব? এতজনকে তো আমরা টেস্ট করেছি, আমাদের লোকেদেরকে বলবো যান, পৌঁছে যান বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলুন, মামা কাকা জ্যাঠা মাসি পিসি ফুফু চাচা খালা নানা যারা আছে, যেই সম্পর্ক আছে সেই সম্পর্ক ধরেই বলুন যে 17 বার আমরা সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠালাম, জয়নগরবাসী সেই বঞ্চনার শিকার হলো, বঞ্চিত থাকলো। একবার না হলে ভাইজানদের কথাই ভরসা বিশ্বাস করে, একবার না হলে মেঘনাথ বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়, দেখি তো আমাদের জন্য কতটা গলা ফাটাতে পারে। একবার টেস্ট করেন না, আমাদেরকে বলবেন। কারণ ভাঙড়বাসী বুঝতে পেরেছে, শুধু ভাঙড়বাসী নয় রাজ্যবাসী বুঝতে পেরেছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যদি পার্লামেন্টের মধ্যে যায়, তাহলে সে পার্লামেন্টে গিয়ে চুপচাপ ওই এক কোণে বসে থাকবে না। আপনারা দেখেছেন হয়তো, অনেকে দেখেননি, বিধানসভার মধ্যে তো ভিডিও আর পাবলিক হয় না। সমস্যা এখানে প্রতিনিয়ত আমরা কি করছি, বিধানসভা যখন সেশন চলে, নওশাদ সিদ্দিকী চুপচাপ বসে থাকে না, মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়েছি, ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ ভোট দিয়ে বিধানসভায় গিয়ে শুধুমাত্র ভাঙড়বাসী কথা বলে চুপ থাকে না, একদম চুপ করে বসে থাকে না, সারা রাজ্যের মানুষের কথা বলে। যদি ভিডিওটা চলতো তাহলে আপনারা বুঝতে পারতেন। যদিও একবার একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছিল, জানি না কিভাবে, আমার তো ছবি আসেনি, আমার ভয়েস এসেছিল। আপনারা দেখেছেন তো, ওখানে ম্যাও করা হয় না, এখানের থেকে বেশি খাতারনাক ভাবে ওখানে কথা বলা হয়, আপনারাই দেখেছেন তো। তো আমি মনে করছি আজকে এই জোট থেকে শুরু করে, ভোট থেকে যে যার ভাষায় সিট অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আইএসএফ এর বিরোধিতা করার কারণটা আমি কিন্তু অনেক ডিপে যে খোঁজার চেষ্টা করেছি। কারণ আমি দেখছি একাধিক কারণ হচ্ছে। যারা এই 70 বছরের দল বলে, যারা 100 বছরের দল বলে, যারা 1998 থেকে দল করেছে 15 বছর মতোই, 12 বছর ক্ষমতায় আছে, তারা যারা বলতে পেরেছে পার্লামেন্টের মধ্যে, দেশের রাজ্যের আইনসভার মধ্যে, সেখানে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এই স্বল্প দিনে তাদের গড় যে দেখা যায় তাদের থেকে অনেক বেশি বলে দিয়েছে, আমাদের যদি পার্লামেন্টে মেঘনাথ বাবুকে আমরা পাঠাতে পারি, আইএসএফ এর পক্ষ থেকে পাঠাতে পারি, তাহলে সব রেকর্ডকে ভেঙে দেবে। সব রেকর্ড ভেঙে দিলে কি হবে? সব রেকর্ড ভেঙে দিলে তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে আর রাজনীতি করার জায়গা সে অর্থে থাকবে না, সব আস্তে আস্তে আইএসএফ এর ছায়া তলে আসবে। সুতরাং এদের সাথে বুঝে শুনে চলতে হবে, না হলে সাইড লাইনে রাখতে হবে, একটা কোণের দিকে ঠেলে রাখতে হবে, চিন্তা ভাবনা করছে। আপনাদের বলি, লড়াইটা কোন জায়গাতে বুঝতে হবে। লড়াইটা মানুষের রুজি রুটি লড়াই চলছে,
লড়াইটা মানুষের বাসস্থানের লড়াই চলছে, লড়াইটা আপনি নাগরিক থাকবেন কি বেনাগরিক হয়ে তার লড়াই চলছে। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তাদেরকে কাঁধে তুলে নিয়ে লড়াই করবো। আর যদি কেউ মনে করে এই লড়াইয়ে সাথ দেওয়ার নামে আরো বরঞ্চ আইএসএফ কে কোণঠাসা করবে, তাদেরকে জনগণ কোথায় ফেলবে ওটা আইএসএফ দায়িত্ব নেবে না, জনগণের হাতে ছেড়ে দেবো আমরা। আজকে সিএএ নিয়ে যে নাটক চলছে আপনার গ্রামে গ্রামে ছড়িয়ে যাবেন। সিএটা কি ভোট ধরা কল? মানুষের মধ্যে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। সিএতে দিয়ে কি করতে চাইছে? মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে। এর বিরুদ্ধে যারা ভোট দিল না তাদেরকে আবার ভোট দেওয়া যায় নাকি ভাই? কোনো মতেই দেওয়া যাবে না। তার যারা সিএ নিয়ে এসছে তাদেরকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না, বিভাজন যারা করতে চাইছে। আর যাদের জন্য সিএটা বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে, তৃণমূল যে বিজেপিকে নিয়ে এসছে, তাদেরকেও একটা ভোট নয়, এটা মাথায় রাখতে হবে। যারা দায়িত্বশীলের উপস্থিত হয়েছেন, আর স্বল্প কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব। আপনারা দেখবেন মানুষকে বলবেন, ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল, বিজেপি আরো অনেকে দলেরা পেরে উঠতে পারছে না। তারা একটা জিনিসই শুধু আমাদের নামে রটানোর চেষ্টা করছে। কি বলছে বলুন তো? বিজেপির নাকি আমরা টাকা নিচ্ছি, তাই তো? এবার যারা বলছে তাদের একটু পাস্ট রেকর্ড দেখুন। তৃণমূল বেশি বলছে। 1998 সালে তৃণমূল কোথায় ছিল? 1997 কোথায় ছিল? 96 92 কোথায় ছিল? 1998 তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির গর্ভে। 1999 তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2000 সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2002 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? 2004 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? এইগুলো শুধু একটু তৃণমূলী বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে, এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবেন এই কথা বলো, তারপরে আমাদের কথা বলবেন। তারপরে বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের ঘাটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে, চেয়ার লাগানোর মতো আমাদের বাজেটে নাই, চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই। যদি আজকের পর থেকে কেউ বলে, কর্মী বন্ধুদের বলবো, আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো, ম্যানেজ করে দিত, গোপনে নেবো না, প্রকাশ্য নেবো, বুঝতে পারছেন? তারপরেই বলবেন 90% তোকে দিয়ে দেবো, 10% আমরা পার্টি চালাবো নিয়ে। ওরা তো বলে প্রচুর টাকা দেয়, বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয়। যদি 1000 কোটি টাকা দেয় আমাদেরকে, ওই 10% আমাদের পার্টি গড়গড়িয়ে চলে যাবে। বলো ওদের তো 90% দিয়ে দেবো। মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো, অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো। আর যদি কেউ চুনোপুটি চালানো যা বলবে বলে 90% তোরা নিবি, 10% আমরা নেবো, অভিপ্রকাশ্যে নেবো, আমাদের ভাইজান বলেছে। ব্যবস্থা করে দিত। বিজেপি টাকা দেবে? যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে, আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে। কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো, যে ওষুধগুলো কোম্পানিগুলো বিজেপিকে টাকা দিয়েছে। এই তৃণমূলকে খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে। আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে, আমাদেরকে বেশি দামে ঔষধগুলো কিনতে হচ্ছে। সে বিজেপি নাকি আবার আমাদেরকে টাকা দেবে? যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে, মানুষকে হত্যা করছে, যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য, টাকা কামানোর জন্য, সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে। নওশাদ সিদ্দিকীদেরকে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে, বিজেপি ছুটে নেতাগুলো বলছে আর টাকা দেবে। শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে। বন্ধুগণ, যারা দায়িত্বশীলেরা এসেছেন, কানটা খাড়া করে শুনুন কি বলছি। এই নির্বাচনে তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও, বুঝতে পারছেন? লক্ষ্মীর ভান্ডার বলবে, লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে, মায়ের ছেলেটা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না, এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, বেসরকারি হসপিটালে 10,000 15,000 8,000 খরচ করে দিতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে, মায়ের বাচ্চারা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে, বেসরকারিতে পাঠাতে হচ্ছে, মাস গেলেই তখন 1000 1200 1500 টাকা তো ওখানেই ফিস লেগে যাচ্ছে। ওই লক্ষ্মীর ভান্ডারও কাজ হবে না।
কোনো ইস্যু নয়, শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া। বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও, এটা ছাড়া তৃণমূলের কাছে কোনো ইস্যু আছে? ফুরফুরা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেয়াল লিখেছে, আবার পুলিশের সহযোগিতা নিয়ে দেয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তারা কাটাবে। আরে তুই ছোট না, টাকা যে তারা কাটাবে কেন ভাই? মানে লোক নাই, লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে। তো ওখানে আমি একটা লেখা দেখে খুব হাসি লাগলো, সিএ এর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন। 2019 সালে ওটা লিখেছিল, 2024 ওটা লিখছে। তাহলে সিএ এর বিরুদ্ধে কতটা কল্যাণ বাবু লড়াই করেছেন, কতটা মমতা দিদি লড়াই করেছে, সে খতিয়ানটা দেখাকে একটু। উল্টে কি আমরা দেখেছি, সিএ এর সময় 2019-এ সিএ এর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিমবাংলাতে, সারা ভারতবর্ষে হয়েছে, পশ্চিমবাংলাতে আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে ট্রেন জ্বালিয়েছিল, ভাঙাভাঙি করেছিল, তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিন্তু যারা শান্তশিষ্ট ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল, মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে, ওই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে প্রায় 95% ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি। আর আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে আন্দোলন ছিল, মোদী বাবুর বিরুদ্ধে আন্দোলন ছিল, অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল। মমতা ব্যানার্জি কেন মিথ্যা মামলা দিল? মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল, মোদীর বিরুদ্ধে কথা বলছে, অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে, আরএসএস এর বিরুদ্ধে কথা বলছে, ওনার বুক চিনচিন করছিল। ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, যেই দিনকে সিএর হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের নওশাদ সিদ্দিকী গিয়েছিল। ভাবতে পেরেছেন? সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সিএ এর হাত থেকে বাঁচাবে। সত্যিকারে যদি সিএ এর হাত থেকে আপনাদের বাঁচাতে চাই, সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন? এই কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন? আপনাদের আমি বক্তব্য শোনাচ্ছি না, এগুলো কোথায় গিয়ে বলবেন? মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবেন। যদি সিএ এর হাত থেকে বাঁচাতে চাই, সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি? আপনাদের বলে রাখছি, মমতা ব্যানার্জি সব করবে, সুপ্রিম কোর্টে যাবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এখানকার যিনি বিদায়ী এমপি, বর্তমান তৃণমূলের যিনি নেত্রী, তাকেও চ্যালেঞ্জ করছি। আপনার নেত্রীকে বলুন, এই অভিষেক ব্যানার্জির পিসিকে বলুন, অভিষেক ব্যানার্জিকে বলুন, যদি সিএ এর বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে চান, যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে, সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে, চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন। যদি না টাকা থাকে, নওশাদ সিদ্দিকী নেবে, আপনাকে কিন্তু সরতে হবে। টাকা নেই, সিবিআই না মামলা ইনভেস্টিগেশন করে, ইডি না ইনভেস্টিগেশন করে, সেন্ট্রাল এজেন্সি না এটা তদন্ত করে, সেটাকে আটকানোর জন্য চুরি করেছে, এই চুরি তদন্ত না কেন্দ্রীয় এজেন্সি করে। এখানে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করতে পারছে। আর যাদেরকে সিএ এর ভয় দেখিয়ে তুমি ভোট নিচ্ছ, তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছো না। এই নাটক হচ্ছে না? এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলুন, মানুষকে বোঝান। কেন এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্টটা একটু খুলে দেখুন আপনারা। আপনাদের কেন দেখতে বলছি? আপনারা আমাদের চোখ কান, আপনারা আমাদের মুখ, আপনারা জানলে বুথের সাধারণ মানুষটাও জানতে পারবে, আপনারা জানলে ওই বুথের ভ্যান্স লোকটা জানতে পারবে, আপনারা জানলে বুথের কিশোরটাও জানতে পারবে, আপনারা জানলে ওই বুথের মৎস্যজীবীটাও জানতে পারবে, আপনারা জানলে বুথের যিনি দিন এনে দিন খায় সেই মানুষটাও জানতে পারবে আসল সত্যটা কি। আপনাদের ওই জন্য জানিয়ে রাখছি। কি করবেন? লিস্টটা দেখুন না। কৃষ্ণ কল্যাণী কে? রায়গঞ্জের যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কে? বিজেপির এমএলএ। রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির এমএলএ ছিল মুকুটমণি অধিকারী, এখন কার এমপিসিতে কন্টেস্ট করছে জানেন? তৃণমূলের। এই ধরনের অনেকগুলো আছে যারা বিজেপির এমএলএ হয়ে বিধানসভায় গিয়েছিল, এখন টিকিট পায়নি বলে তৃণমূলে চলে এসেছে, মানে স্বার্থের জন্য। আপনি আমি যদি তাকে ভোট দিয়ে জেতালাম, বিজেপির হাত থেকে বাঁচতে হবে, তাই তো? তৃণমূলকে ভোট দিলাম, তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের যাকে ভোট দিচ্ছি সে তো ভেতরে বিজেপি হয়ে বসে আছে। ভাই, প্রত্যেকে ভোটটা তো নোটাতে দেওয়া দরকার। আপনি যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, আপনি মিন্স
আপনাকে বলছি কারণ আপনি বুথের লোককে গিয়ে বুঝান। আপনাদের ডেকে বলা মানে কি, আপনারা বুথের লোককে বোঝান গিয়ে, ভাই তুমি বলছো বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোটটা দিতে হবে। তো এটা তো ওরা তৈরি করেছে, এই বাইনারি। বিজেপি তৃণমূলের বাইরে নাকি কেউ নেই, এটা বাইনারি তৈরি করেছে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে, সব মিডিয়া নয়, একটা অংশকে কাজে লাগিয়ে। আপনি বলুন, তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তাহলে কাকে ভোট দেবে বাবু? চাচা বলবে, মামা বলবে, জ্যাঠা বলবে, মাসি পিসি কি বলবে? কেন এখন শক্তিশালী তৃণমূল, ঘোড়ার ডিম শক্তিশালী। শুধুমাত্র গুন্ডার পুলিশ নিয়ে ওরা এখন টিকে আছে, ওদের পায়ের নিচে একটাও মাটি নেই। ওদের পায়ের নিচে মাটি আছে? জোর করিয়ে তার 100 দিনের কাজের টাকা দেবার নাম করে আর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে চাপ দিয়ে এখন যে প্রোগ্রাম করে এ করাচ্ছে, কি বলে, ভিড় জমাচ্ছে। ও তো ভোট আইএসএফের আছে, আইএসএফের লোক। ও যখন চুপচাপ খামেছাপ ওরা দেবে, কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে যে বিজেপিকে আটকানোর জন্য আগে তৃণমূলকে লাগবে। আপনাদের বলবো, আপনারা বুথে গিয়ে তাদের বলুন, 6 থেকে 8 জন এমন আছে যারা একবার করে ঘুরে চলে এসছে বিজেপি থেকে তৃণমূলে। ওই ভোটটা দেওয়ার পরে ও বিজেপিতে লাভ মারবে না, এই দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে তো? আর নালে একটা লিখিত মমতা ব্যানার্জিকে স্ট্যাম্প পেপারে দিতে বলুন তো, দেবে? আমি আপনাদের বলছি, যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এই যে বিএমপি গুলো নির্বাচিত হবে আর যে এমএলএ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না, এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি, তাহলে নওশাদ সিদ্দিকী যে আটটা দিয়েছে আগামী দিনে যে প্রার্থী দেবে সবকটাই তুলে নেবে। তবে হ্যাঁ, শর্ত থাকবে, যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রীর সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে। আমি সাহস নিয়ে বলছি, আইএসএফ সাহস নিয়ে বলছে, ও জীবনে লিখে দিতে পারবে না। কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদ্দারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য। বাবু তুই চলে যাবে, নাহলে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? তিনি যদি আর ভাইপোর কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ফেলে দেয়, জাহান্নামের দিকে ফেলে দেয়, তাহলে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না? তো আমরা আমাদের ভাইপোর কথা ভাবলে আমাদেরকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমাদের বুথে গিয়ে আমাদের বুথের চাচা, খালা, জ্যাঠা, মামা, পিসি যারা আছে তারা তাদের ভাইপোর কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে একাধিক এমপি সিটে কন্টেস্ট করছে যারা ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে, সেই সিটগুলোতে আমাদের কি হবে, দিলে ভোটটা পৌঁছে যাবে। আরো কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। কেমন মিস কল? ইডি একবার করে ডেকেছে, সিবিআই একবার করে ডেকেছে, আইটি রেট হয়েছে, বুঝতে পারছে না? ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে, একবার করে মিস কল দিয়ে রেখেছে। ভোটে জেতার পরেই ডাক পড়বে, ফাইনাল কল পড়বে। বুঝতে পারছেন? গত রাত্রি একটা খবর দেখছিলাম, এই আপনার আপদলের এক এমএলএ, অতিশী কি নাম ওনার, ভদ্রমহিলা, ও সম্ভবত এডুকেশন মিনিস্টার হবে, কোন একটা শিক্ষামন্ত্রী হবে। তিনার একটা খবর দেখছিলাম, বলেছে হয় তুমি আসো না হলে জেলে যাও। এবার উনি যদি দুর্নীতি করে থাকে কি করবে? আপের ঝান্ডা ছেড়ে দিয়ে গেরুয়া ঝান্ডা পরে নেবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। আর না হলে জেল খাটতে প্রস্তুত আছি, আমি মাথা নত করবো না, এটা করতে পারে, দুটোর মধ্যে একটা করবে তো। এবার বলুন, যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে? তারা ভোগ করার জন্য দুর্নীতি করেছে। আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে। যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবেন? তারা তো কথা দিয়েছিল 2021 সালের, তারা কথা দিয়েছিল 2016-তে, তারা কথা দিয়েছিল 2011-তে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে রাজার হালতে রাখবো। কিন্তু একটা কথাও রেখেছে? উল্টে আমাদের সাথে প্রজার আচরণ হচ্ছে। শাসক ভোটারদের আচরণ হয়নি, নাগরিক আর শাসকের আচরণ হয়নি, সরকারের নাগরিকের আচরণ করা দরকার সেটা করেনি। ওরা রাজা, আমাদেরকে প্রজার মতো ব্যবহার করছে। তো যারা দুর্নীতি করেছে একবার করে মিস কল দিয়ে রেখেছে, ইডি, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, আইটি, তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই? সব ভোটগুলো কোথায় যাবে? পচা যাবে, বিজেপিকেই দেওয়া হচ্ছে। আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলছি,
আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে ব্লক হলে বিজেপিকে সহযোগিতা করা। আপনারা ডিসাইড করুন, পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে, তোমরা কি করবে বলো, যে কোনটা করবে, বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে সুবিধা করে দেবে, তোমরা হাতে এটা মানুষকে বলুন। আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে, কিছু সংখ্যক মানুষ আছে তো, এই গোসাবাতেও আছে, মথুরাপুরে আছে, পশ্চিমবাংলায় আছে। এই সন্দেশখালীর কথা বলি, যেভাবে তৃণমূলীরা অত্যাচার করেছে, প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দ্বারাই। তারা এই অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ফুলের দিকে গিয়েছে। মনে হয় বড় ফুল তৃণমূলকে ঠান্ডা করবে, মানে জব্দ করবে। তাদেরকে বলুন, দেখুন না 2011 সালের আগে, 2021 সালে নির্বাচনের পরে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শওকত মোল্লা সাহেবের নাম উঠে গেল। এত অত্যাচার করেছে। সেন্ট্রালের ক্ষমতায় কারা আছে? বড় ফুলের দল। ক্যানিং এ মার খেলো কে? আইএসএফ তো সব থেকে বেশি খেয়েছে, বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো। আমাদের ভাই ক্ষমতা নয়, কিন্তু যতটুকু ক্ষমতা আছে পেনের খোঁচা দিয়ে আমরাই ওকে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম তুলতে বাধ্য করেছিলাম, পেনের খোঁচা দিয়ে। কিন্তু দেশ চালাচ্ছে যারা, তাদের কর্মীরা এত মার খেলো, তাদের কর্মীরা বাড়ি ছাড়া হলো। অসময়ে নিয়ে গিয়ে নাকি তাদের কর্মীরা ছিল, যাদের দ্বারা অত্যাচারিত হলো, তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না? তাদেরকে বলুন, যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে, তাদেরকে বলুন বড় ফুল আর এই জোড়া ফুল একে অপরের পরিপূরক। তুমি যদি ভাবো বড় ফুলকে দিয়ে জোড়া ফুলকে আটকানো যাওয়া হবে, তাহলে দিবা স্বপ্ন দেখছো। এই দুটো ফুলকে পরাস্ত করতে পারে সেটাই খাম। আসো বড় ফুল জোড়া ফুলকে বিসর্জন দাও। ফুলকে টেস্ট করা হয়েছে, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে, একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হবে? শুকিয়ে যাবে। তারপরে কি হবে? পচতে শুরু করবে। তারপরে কি হবে? পোকা জন্মাবে। আর এই পোকাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে। 12 বছর ধরে ফুল শুকেছে, শুকিয়েছে, পচেছে। আর 10 বছর ধরে বড় ফুলকে সারা দেশের মানুষ দেখলো ও ফুল এক্সপায়ার হয়ে গেছে, ও ফুল শুকিয়ে গেছে, পচে গিয়েছে। একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে, তাহলে আগামী দিনের থেকে যে পোকা বার হবে, আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হবে। আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বা সারাগায় ফেলে দিই, আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না। এটা বুঝে গিয়ে মানুষকে বলুন, বলুন। কারণ আমি আবারও বলছি, তৃণমূলের কাছে একটাই অপশন আছে, যে বিজেপি চলে আসবে, এছাড়া ওদের কোনো কথা নাই। আর সিএ নাকি রুখে দেবে। যদি সিএ রোখার দরকার হয়, আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে বলতে, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক। আর একটা কথা কি বলেছি, যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি, যে তার দলে জেতার পরে বিজেপিতে যাবে না, সই করুক স্ট্যাম্প পেপারে। আইএসএফ প্রয়োজনে 8টা প্রার্থী তুলে নেবে, কন্টেস্ট করবে না প্রয়োজনে। কিন্তু করতে পারবে তো? এটাও বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবদ্দশায় মমতা ব্যানার্জি ওই সই করবে না। কারণ তার নিজের পরিবারের প্রতি ভরসা আছে। আমি পরিবার থেকে গালাগালির পক্ষে নয়, সমালোচনা করার পক্ষে নয়। কদিন কে কোথায় জন্ম হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, খুব নোংরামি চলছে। আমি আমার কর্মীদের বলবো ওই নোংরামিতে আমরা যাবো না। কিন্তু মমতা ব্যানার্জি যখন কলাঘাই কেতে নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রেস বিবৃতি দিয়েছিল, ওনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল, অনেক কথা বলেছিল। কদিন আগে টয়োটা গাড়ি নাকি 200 স্পিড না কত স্পিডে ছুটছিল, কপালে লেগেছিল, তখন উনি অনেক কথা বলেছিলেন। কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে এসএসকেএমে গেল, দুঃখ লাগছে ভাবতে, মানে সত্যি দুঃখ লাগছে। তার আশপাশের যারা সিকিউরিটি ছিল, যিনি পিওসও ছিল, কতটা অপরিপক্ক, যে একটা জেড ক্লাস সিকিউরিটি নিয়ে যে ঘুরে। আমরা ভালো করে জানি, হয়তো আমাদের জেড ক্লাস নয়, আমাদের সাথে তো কিছু সিকিউরিটি আছে, তাদের কাছে মিনিমাম ফার্স্ট এডটা থাকে। রক্তটা মোছার টাইম হলো না মাননীয়? আমাদের তো মুখ্যমন্ত্রী, আমাদের কষ্ট লাগেনি দেখে বল ছবিটা, এই তোমাদের লাগানি, আমার কষ্ট লেগেছে, আমার মুখ্যমন্ত্রী উনি।
যার সাথে রাজনৈতিক মতপার্থক্য আছে তার সমালোচনা 100 বার করবো, যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক হয়। কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা, আর আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডেজ না পাই আমরা কি করি, রুমাল বা অন্যদের সঙ্গে সঙ্গে বেঁধে দিই, অতটুকু বাঁধলো না, তাকে হসপিটালে নিয়ে চলে গেল, আর ওটাও ছেড়ে দিলাম। বেরিয়েতে একবারের জন্য তিনি বললেন না মাননীয়া যে আমার কি কারণে মাথাটা ফেটেছে। ডাক্তার বলল, অনেকে অনেক কথা বললো, তিনি কিন্তু একবারের জন্য বললেন না কি কারণে মাথা ফেটেছে। দেখ ওই বিষয়ে যাচ্ছি না, পারিবারিক বিষয়, কিন্তু যেটা বলছি নিজের পরিবারের প্রতি ভরসা নাই, কারণ একটা ভাইকে বলছে ত্যায্য ভাই করে দেবো, আমি করে দিলাম। যদি নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স না থাকে, তাহলে এই যে এমএলএ গুলোকে দাঁড় করিয়েছে, এই এমপি গুলোকে কন্টেস্ট করছে, এদের প্রতি ভরসা রাখতে পারবেন তো? যদি ভরসা রাখতে পারতো তাহলে অর্জুন সিং এখন কোথায়? হ্যাঁ, একটা তো এখন দেখতে পেয়েছেন। আমি আপনাদের একটা কথা বলি, ভোটটা মিটলে সব পাঁচিলে উঠে বসে আছে, সব পাঁচিলে উঠে বসে আছে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে। কালকে শুভেন্দু অধিকারী মহাশয় একটা বক্তব্য এসেছে, তাকে শুনছিলাম কি আইফোনের কথা বলছে, পাসওয়ার্ডের কথা। শুভেন্দু অধিকারী মহাশয় বা সুকান্ত মজুমদারের মহাশয়ের বা দিলীপ ঘোষ মহাশয়ের বা অগ্নিমিত্রা পল দিদির আইফোনে তৃণমূলের কত এমএলএ কল নিয়মিত ঢুকছে, সেটাও যদি আমাদেরকে জনমানুষে নিয়ে আসে ওনারা, তাহলে বুঝতে পারবেন এখানে নীল হয়ে গেছে। বুঝতে পারছেন না? সব পাঁচিলে উঠে বসে আছে। ওদের কথা ভেবে আমাদের সময় নষ্ট করলে হবে? আমাদের পাড়ায় পৌঁছে যেতে হবে, তাদেরকে গিয়ে বলতে হবে। শেষ কথা বাজে, দেখেন তো কয়েকটা টেকনিক্যাল বিষয় বলবো। কটা বাজে বলো না? আর 5 থেকে 7 মিনিট বক্তব্য দেবো, কারণ অসুবিধা হচ্ছে না তো? আপনারা করবি, আপনারা জানতে হবে। ভাঙড়ে আমার সাথে হয়েছিল একটা জিনিস, পরে জানতে পেরেছি। তৃণমূলের দেখবেন, তৃণমূলকে ভোট দেবে না মানুষ একবার ডিসাইড করে নিয়েছে, ভোট দেবে না, শুধু বিকল্পের অভ্যুস ছিল, আইএসএফ এসে গিয়েছে, খাম ছাড়া কোনো কথা হবে না, মানুষ কিন্তু কনফার্ম করে নিয়েছে। এই বোকা বানানোর জন্য তৃণমূল কিছু লোককে মার্কেট এখন ছাড়বে, চায়ের দোকানে ছাড়বে, ওই বিজেপি এসে যাবে করে ভয় দেখাবে, কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে, সোশ্যাল সাইটে টাকা দিয়ে তোরা এই বলতে থাক বিজেপি এসে যাবে আমাদেরকে ভোটটা দাও। এসব কর্ণপাত করার দরকার নেই। এটা করে 2019-এ ভোট দিয়েছিলাম, কি দেখলাম রাজ্যের বাইরে বিজেপি ছিল, রাজ্যের মধ্যে বিজেপি ঢুকালো। এই 2021-এ বিজেপি এসে যাবে বলে ভোট দিলাম, বিজেপি এসে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। 2024-এও যদি আমাদের এই বিজেপি এসে যাবে বলে ভোট দিই তৃণমূলকে, আপনার বেডরুমে বিজেপিকে কিন্তু ঢুকিয়ে দেবে। বুঝতে নাকি? তাহলে আমাদেরকে কি করতে হবে? দরজার বাইরে এখন বিজেপি আছে, ওই বিজেপিকে কি করতে হবে? ওখান থেকে বিতাড়িত করতে হবে। বিতাড়িত করে কোথা করতে হবে? বিতাড়িত করে দিতে হবে। বিতাড়িত কিভাবে করবে? লাঠি ছুটা না, ভোট। ভোটটা আমরা ঐক্যবদ্ধ ভাবে থাম চিহ্নতে দেন। পশ্চিম বাংলায় থাম চিহ্নেই পারবে বিজেপিকে বিতাড়িত করতে। জোড়াফুল বিজেপিকে নিয়ে আসছে, থাম বিজেপিকে বিতাড়িত করবে। তো মানুষকে বলুন কি যেটা ওরা করবে, এটা একটা প্রচার রাখবে। এর বিরোধিতা তো আপনারা কি করতে হবে আপনারা ভালো করেই জানেন। যদি এই প্রচারটা বাংলার মানুষ খাবে মনে হয়, খাবে। বাংলার মানুষ জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূলের সাথে কি ভালো সম্পর্ক, জেনে গিয়েছে। মোদিজির বলেছে কোমরে দড়ি বাঁধবো, কোমরে দড়িতে পাঠায়নি, শাল পাঠাচ্ছে তার জন্মদিনে। হ্যাঁ, কোমরে দড়ি বাঁধবো বলেছিল, কিন্তু তার পরিবর্তে শাল মিষ্টি পাঠাচ্ছে। ভোটটা শুধু লুট করার জন্য এই সমস্ত বলে। ভোট মিটে গেলে আবার তারা একসাথে বসে চা খাবে। তারা চা খেলে আমার কোনো সমস্যা নাই। নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আমরা তখনই চা অন্য নেতাদের সাথে খাবো যখন আমার বুথের লোকেরা এক জায়গায় বসে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার ফলেও চা খাবে। তারপরেই আমরা চা খাবো, তার আগে চা খাবো না। যেটা বলছিলাম, ওরা এটা বোঝাবে। আর একটা কি, বাড়িতে চলে যাবে, মাসি, পিসি, চাচা, মামা, খালা, বয়স্ক লোকেদের কাকে ধরবে। আচ্ছা, তুমি তো বুঝতেই পারছি, সব বোঝানোর চেষ্টা করবে, বুঝেও যাবো, এখন বুঝিয়ে পারবে না। বুঝতে পেরেছি তুমি ভাইজানকেই ভোট দেবে খাম চিহ্নে, তো কেমন ভাবে ইভিএম এ ভোট দিতে হয় তুমি জানো তো? একে তো বয়স্ক লোক, গ্রামের সহজ সরল লোক, সেই কবে ভোট দিয়েছে তো ভুলেই গেছি আমরা। ইভিএম মেশিনটা কেমন ভাঙড়ে হয়েছে আমার সাথে, ওই রকম কিছু সংখ্যক লোক বাড়িতে বুথে গিয়ে কিছু মেয়েরা গিয়ে বুঝিয়েছে, বলেছে প্রথমে 1 নম্বরে ভাঙড়ে তৃণমূলের ছিল, ওই যে 1 নম্বর সুইচটা অন করবে, তারপরে ভাইজানকে খাম চিহ্ন ভোট দেবে। মানে 1 নম্বর সুইচটা অন করা মানে বুঝতে পেরেছো তো, কেল্লা পথে হয়ে যাবে। তো আপনারা কি করবেন, ইভিএম মেশিনের যে আমাদের যখন সিম্বল অ্যালটমেন্ট হয়ে যাবে,
ওর দরকার লাগে 2-4 বার মানুষের বাড়ি যেতে হবে, যাবেন, সেটা প্রিন্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেখাবেন। আমাদের 3-4 নম্বরে হয়তো আসতে পারে নাম আমাদের, তো যত নম্বরে আসবে সেটা নিয়ে মানুষকে দেখাবেন। অন্য কোনো সুইচে হাত দেওয়ার দরকার নাই। যদি আইএসএফ কে ভোট দিতে চান, যদি ভাইজানদের জনপ্রতিনিধি তথা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে চান, তোমার রুজি রুটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে, তোমার নাগরিকত্ব যাতে না কেউ কাটতে পারে তার হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে। তুমি কৃষক, তোমার বিরুদ্ধে বিল নিয়ে আসলে তৃণমূলীদের মতো চুপচাপ কম্প্রোমাইজ করবে না, কৃষকের হয়ে পার্লামেন্টে কথা বললে, দেশের নাগরিকের হয়ে আওয়াজ তুললে। যদি জনগণের জনপ্রতিনিধি পাঠাতে চাও, নম্বরে আমাদের আছে, এই দেখো এখানে গিয়ে হাত দেবে, শুধু সেখানে গিয়ে পেশ করবে। এটা বাড়িতে বাড়ি আপনাদের বলতে হবে। অন্যথায় তৃণমূল কিছু লোককে টাকা দিয়ে ফিট করে কি করবে, ওই ওদের 1 নম্বরে কি 2 নম্বরে নাম আসলে বললে কি বললেন, বলবে 1 নম্বর কি 2 নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে দেখেন ইচ্ছা ভোট দাও, সব ভোট ওইদিকে নিয়ে নেবে। এটা মাথায় থাকবে তো ভাই? কর্মী বন্ধুরা যারা এসেছেন, আর ভয় পাবার কোনো জায়গা নাই। আপনাদের বলে রাখছি, অনেকে বলতে পারে 2021-এর পরে যেটা হয়েছে 2024-এর পরে দেবো, তাদের বলে দেবেন নওশাদ সিদ্দিকীর কথা না, আমার নাম নিয়ে বলবেন। নওশাদ সিদ্দিকী বাস্তব 2021-এর আগে রাজনীতির বুঝতাম না, শুধু রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলাম। 2021-এ কিন্তু পাল বিধানসভার মধ্যে আছে, আর 2024-এ রাজনীতির কিছুটা হলো জ্ঞান অর্জন করতে পেরেছে। কিভাবে জবাব কোন জায়গায় দিতে হবে, সাহস আমার কর্মীদের সাথে একবার লালো বুঝিয়ে দেবো, মজা। আপনারা দেখেছেন তো তিনি কিন্তু অন্যায় করবে কোথায় আইনের মাধ্যমে কোথায় পৌঁছাতে হবে সেটা যথাসময়ে বুঝিয়ে দেব। সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নেই, মাথা তুলে বাঁচবেন। কারো দয়াতে আমরা বেঁচে নাই, কারো দয়াতে আমরা এখানে নাই, কেউ আমাদেরকে দয়া করে আমরা এখানে আছি। আমাদের রুজি রুটি কারো দয়াতে হয়নি, আমরা ইনকাম করছি কোন নেতার টাকাতে আমরা চলিনি, আমরা খাচ্ছি আমরা ওই জন্য চলছে। সুতরাং আমরা আমাদের মাথা তুলে দাঁড়াবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। বলবো একদম কর্মী সম্মেলন এসেছেন, বিভিন্ন স্তরের কর্মীরা এসেছেন। ভাই কর্পোরেটের কাছ থেকে ইলেকট্রাল বন্ড নিয়েও চলে না, বা আমাদের অত টাকা নাই আমাদের দলকে চালানো। আমাদের দলটা কিভাবে চলে শেষে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে ছেড়ে দেবো। আমাদের দল করবেন, আমরাও চাই মানুষকে দিয়ে বলবেন, পার্লামেন্টে গিয়ে বলতে হবে এই খরচ আমাদের দ্বারা বহন করা সম্ভব নয়, আপনি 10 কোটি টাকা আমাদের দিন। তা দেবে, তাই খুশি মনে নিয়ে আমরা চলে আসবো, না দিয়েও খুশি মনে নিয়ে আসবো। জোর করার কোনো জায়গা নাই, কাউকে প্রেশার করার কোনো জায়গা নাই। একদম 10 কোটি টাকা অন্যায়ের হাত থেকে বাঁচতে চাইছে, জুলুমের থেকে বাঁচতে চাইছে, সবাই 10 কোটি টাকা দেবে। আমাদের ভাই ওই 2-10 কোটি টাকার প্রজেক্ট নয়, আমাদের 4 লাখ টাকা উঠলে আমরা পার্টিকে এগিয়ে যেতে পারবো, প্রচার প্রসারটা ঠিক করতে পারবো। আপনাদেরকে লজ্জা পাওয়ার কোনো জায়গা নাই, লজ্জা পাওয়ার আমি
করতে নেমেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে এই দেখুন 3 জনে জেল কেটেছে। শাহাবুদ্দিন সিরাজি, মালেক ভাই, আমি 3 জনে, আরো আপনাদের আছে ছেলেপুলেরা, আমাদের বিভিন্ন আছে। এই তো কোথায় গেল? এই শুনে আসো। এরা দেখুন না, আমরা তো সবাই জেল কেটেছি। আপনাদের এখান থেকে যিনি প্রার্থী হয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে, এনারা তো ভেবেছিল মরে গেছে, ছেড়ে চলে গেছে, নাহলে তো মেরে দিত। কেন তারা তো খাচ্ছেন? এনার পেনশনে যা টাকা আছে নিয়ে সুখে শান্তিতে থেকে খেতে দিন গুজার করতে পারত, কিন্তু তিনি বসে থাকেননি। সমাজ ব্যবস্থাকে তারা কোনো একজন স্টুডেন্ট টিচার, তিনি এবারে আপনারা আমাকে কত টাকা দিয়েছেন বলবো? আপনারা আমাকে 3 দিনে এবারে কত টাকা দিয়েছেন আমার হাতে গুঁজে বলে দেবো। ধরুন এখনো গোনা চলছে, অনেকটা টাকা হয়েছে, সেটাও কোথায় লাগাবো বলে দেবো। অনেকের বুক ফাটে, অনেকের বুক ফেটে যাচ্ছে, অনেকের বুক ফেটে যাচ্ছে। যে টাকাটা আপনারা আমার হাতে দিয়েছেন ও টাকাটা আমাকে দিয়েছেন তো। আমি গতবারের টাকাটার ব্যবসাটার জন্য আর এইবারের টাকাটা সব রাখাই আছে। গতবার টাকাটা ব্যাংকে রাখা আছে, টোটাল টাকাটা আপনাদেরই কল্যাণার্থে কোনো জায়গাতেই দেবো, তখন দেখতে পাবেন। কিন্তু কত টাকা দিয়েছেন সেটাও দেখিয়ে দেবো, যাদের বুক ফাটছে তারা আরো ফাটুক। কিন্তু যে বিষয়টা বলছি, তাহলে আপনারা আমার হাতে টাকাটা দিয়ে আসেন বাড়িতে গিয়ে, কিন্তু সবটা ছেড়ে আমরা কেন এসেছি এখানে? কেন আমরা জেল খেটেছি? কেন আমরা এত স্যাক্রিফাইস করছি? আমাদের ভালোবাসার মানুষ আমাদের জন্য এক কথায় জান দিয়ে দিবে বলছে, তাদের জানার দরকার নেই। তাদের মূল্যবান ভোটটা কিন্তু আমরা এক জায়গায় করতে পারি, তারাও যেমন বাঁচবে আমরাও মাথা তুলে থাকবো। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। আমার পাশের পাড়াতে না খেয়ে দিন কাটাচ্ছে, আমার পাশের পাড়াতে আব্দুল করিম না খেয়ে দিন কাটাচ্ছে, আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে, ও আমরা হতে দেবো না। আমার পাশের পাড়াতে সীমান্ত তার বাচ্চাটা বিচার পাচ্ছে না, আমার ওই পাড়াতে আব্দুল্লাহ তার বাচ্চার জন্য শিক্ষক পাচ্ছে না, আর আমি চুপ করে বসে থাকবো, হতে পারে না। আমার লড়াই হচ্ছে, আমাদের লড়াই হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একবার কেন আমরা 100 বার জেল খাটতে বসতে পারি। কি গো, অসুবিধা আছে? ভয় লাগছে? তবে একটা কথা, আমার যারা নেতা আছে, আমার তো নেতা, আপনারা আমার আসল হিরো, হিরো বলছি না, কিন্তু ইনারদের থেকেও কোনো অংশে আপনাকে আমরা উপেক্ষা করতে পারি না। আপনাদের লড়াইটার জন্য আমরা কিন্তু বড় বড় নেতা হয়েছি। চেয়ারম্যান, জেলা প্রেসিডেন্ট, অবজারভার যাই দেখছেন, এই যে আপনাদের লড়াইয়ের ফলে। দেয়াল পোস্টার লাগাবেন, দেয়ালে লিখবেন, মানুষ ঐক্যবদ্ধ করবেন, মানুষকে বোঝাবেন, সব থেকে বেশি দায়িত্ব। তাই বলবো, ঠিক যেভাবে বিধানসভা নির্বাচন করেছেন, করতে পেরেছেন, ঠিক আপনাদের লোকসভাতে করবেন। যে বুথগুলোতে সর্বপ্রথম তৃণমূল বিজেপিকে, ওই বুথে আমরা হারাবো। যে বুথটাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট করতে আনকনটেস্টে জিতেছে, সেই জায়গায় হারিয়ে ওদের বার্তা দেবো, তোমাদের পক্ষে মানুষ নয়। সেই বুথে সর্বপ্রথম আমাদের হারাবো আমরা। তারপরে তো যে বুথে ভোট হয়েছে আমরাই তো জিতেছি, বিরোধীরাই জিতেছি। তাই আপনাদের বলবো, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, অসুবিধা হবে না তো? আমরাও তুলছি ভাই, আমরাও তুলছি, थोड़ा थोड़ा मिलके बहुत होता है। আপনাদের অনুরোধ করছি, আপনারা আজ থেকে এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে ছড়িয়ে পড়ুন। যার আত্মীয় স্বজন যেখানে আছে, এটা হতে পারে জয়নগরের
আত্মীয় স্বজন, কারো আত্মীয় আছে মথুরাপুর লোকসভার মধ্যে, ওরা আমাদের প্রার্থী, ফোন করুন যে এবার কোনো কথা হয় ভাইজানকে দেবো। 17 বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, 75তম স্বাধীনতা দিবস পালন করে 76তম পালন করছি। তো আজকে আমাদের অবস্থা এই তরণীতে কেন? আমরা কৃষক, আমাদের কৃষি প্রধান দেশ হওয়ার পরও কৃষকরা তো পিছিয়ে কেন? আমরা কৃষি প্রধান রাজ্য হওয়ার পরও তো পিছিয়ে কেন? আমরা আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারিনি বলে। তাই অনুরোধ করবো সবাই কোনো প্ররোচনায় পা দেবেন না, কারো ইন্ধনে পা দেবেন না। গণতান্ত্রিক পক্ষে রাজনীতি করব, সুযোগ মানুষ দিলে কাজে লাগাবো, অন্যথায় যাদের সুযোগ দিলে তাদের কাজের ভুল হলে বলে দেবো। তাই শেষ কথা একটা শেষ কথা বলবো আপনাদের, আমরা জোটের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো পর্যন্ত করছি, আজকে রাত পর্যন্ত করব, হয়তো আগামীকাল আমাদের বাকি সিটগুলো আমরা যেখানে যেখানে দেবো আমরা ঘোষণা করতে পারি। তবে একটা অনুরোধ, এখন থেকে দেখছি সত্যি খুব কষ্ট লাগছে, আমাকে খারাপ লাগছে যে কোনো মন্তব্য যদি আমাদের বিরুদ্ধে কেউ করে, খারাপ ভাষায় মন্তব্য করছে, আপনারা সেই মন্তব্য করবেন না প্রতি উত্তরের জন্য। আপনারা যুক্তি তর্ক দিয়ে যদি তাদেরকে বোঝাতে পারেন বোঝাবেন, অন্যথায় ওই টাইম নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় কোথায় দেবেন? দুটো মানুষকে বোঝাবার জন্য আপনার বুথে। এখন কালকে রাত্রেই বলে দেবে তোমাদের ভাই। এটা হচ্ছে আমাদের জয়নগর, আমাদের জয়নগরটাতে কনসেন্ট্রেট করতে হবে। জয়নগরটা কি আমাকে আমার এখান থেকে মেঘনাথ বাবুকে পাঠাতে হবে, এটা আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে। আর ওটা রাজ্য কমিটির ব্যাপার তো আপনারা সকলেই জানেন। আপনারা যেমন আপনাদের বুথের ডিসিশন নেন, সেটা বুথের সবাইকে মানতে হবে, আপনাদের কারো বিপক্ষে গেলেও মানতে হয়। ঠিক অঞ্চল কমিটির ডিসিশনে কোন অঞ্চলের নেতার বিপক্ষে গেলেও তাকে যেমন মানতে হয়, ঠিক একই ভাবে রাজ্য কমিটির ডিসিশন আমার পক্ষ আসতে পারে, আমার বিপক্ষ যেতে পারে, কিন্তু আমাকে মানতে হবে। তো ওটা রাজ্য কমিটির পার্ট অনেক বিষয়। বলে দেবে। তো আপনারা সকলে এখানে ধীর স্থির ভাবে সুস্থ ভাবে এখান থেকে আস্তে আস্তে আপনারা বিদায় নেবেন। এর মধ্যে কেউ ঢুকবেন না, একটা এক্সট্রা কেউ না লোক ঢুকে, শুধুমাত্র মিডিয়ার বন্ধুরা থাকবে। আপনাদের এতক্ষণ কাজ ছিল শোনার, আপনাদেরকে শুনিয়েছি, আপনারা এগুলোকে নিয়ে বুথে বুথে ছড়িয়ে পড়ুন, মানুষের কানে তুলে দিন। আমার ভরসা মাইকে বলে দেবো, মাইকে বলে দেবো। আচ্ছা, আমাদের প্রার্থী